আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটা সমাজে গভীর বিভেদ তৈরি হতে পারে আর সেই ভাঙন থেকে ন্যায় বিচারের পথে কিভাবে আবার ফিরে আসা সম্ভব। চলুন বিষয়টা বুঝতে একটা দৃশ্য কল্পনা করি। ধরুন ঢাকার কোনো এক ব্যস্ত দিনে চারদিকে শুধু রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু সেই আলোচনাগুলো এতটাই বিভেদ আর ঘৃণায় ভরা যে পুরো পরিবেশটাকেই রিপালসিভ বা অসহ্য লাগছে। আসলে এই একটা মুহূর্তের ছবি কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের ভেতরে বিভেদটা ঠিক কতটা গভীরে, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো এই যে সামাজিক বিভাজন, এটা ঠিক কি কি রূপে আমাদের সামনে আসতে পারে, চলুন কয়েকটা দারুণ রূপকের মাধ্যমে বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। প্রথম রূপকটা হল চ্যাজম বা একটা বিশাল খাজ। ভাবুন তো, মানুষের মধ্যে এমন একটা গভীর ফাটল তৈরি হয়েছে যা পার করা প্রায় অসম্ভব। সবাই যেন একে অপরের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। এই বিভেদটা মাঝে মাঝে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে, ঠিক যেন একটা অ্যাবিস বা অন্ধকার গহ্বরের মতো, যেখানে মনে হয় সামনে এগোনোর কোনো পথই আর বাকি নেই। তখন প্রশ্ন জাগে, এখান থেকে মুক্তির উপায়টা কি? আবার দেখুন, এই বিশাল বিভাজনের মধ্যেই কিছু ছোট ছোট বিচ্ছিন্ন প্রচেষ্টা চোখে পড়ে, যেগুলোকে বলা যেতে পারে গর্জ। মানে ভালো উদ্দেশ্য নিয়ে হয়তো কেউ কাজ করছে, কিন্তু সেই কাজগুলো বৃহত্তর সমাজের পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারছে না। আর সবশেষে আসছে রাভেন বা উঁচু খাজ। এটা হলো সমাজের সেই বিপজ্জনক ফাটল যেখানে একবার পা হরকালে মানুষ পুরোপুরি হারিয়ে যেতে পারে, এতটাই গভীর এই বিভেদ। তাহলে এত রকমের বিভেদ দেখার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই যে এত দূরত্ব, এই যে এত ফাটল, এর সমাধানটা আসলে কি? এর সমাধানের শুরুটা হয় একটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত শক্তিশালী ধারণা দিয়ে, আর সেটা হলো একতা। এখানে মূল ধারণাটা হলো কন্টিজুইটি বা সংলগ্নতা। শব্দটা একটু কঠিন শোনালেও এর মানে হলো একে অপরের সাথে জুড়ে থাকা, একসঙ্গে কাজ করা। আর এটা শুধু রাজনীতিক নেতাদের এক হওয়া নয়, বরং সমাজের একেবারে তৃণমূল স্তর থেকে গ্রাম থেকে শহর পর্যন্ত সবার একসঙ্গে এগিয়ে আসা। বেশ, একতার প্রয়োজনীয়তা তো বোঝা গেল, কিন্তু অন্যায়ের প্রতিকার কিভাবে হবে? চলুন এবার ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো একটু দেখে নিই। মনে রাখতে হবে, ন্যায় বিচার কিন্তু একবারে হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা নয়, বরং এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া যার বেশ কয়েকটা সুনির্দিষ্ট ধাপ রয়েছে। প্রথম ধাপটা হলো চ্যাস্টাইজ করা। সহজ কথায়, প্রশাসন সিদ্ধান্ত নেবে যে দোষীদের চিহ্নিত করে তাদের সরাসরি শাস্তি দিতে হবে। এরপর সেই শাস্তিটাকে কার্যকরভাবে প্রয়োগ করা হয়, যাকে বলা হচ্ছে ইনফ্লিক্ট করা। এর উদ্দেশ্য হলো এমন একটা কঠিন শাস্তি দেওয়া যা ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা হয়ে থাকবে। এবার একটা মজার বিষয় দেখুন, সংশোধনের কিন্তু দুটো আলাদা রূপ আছে। একদিকে হলো চেইস্টেন, মানে শিক্ষা দেওয়া, ঠিক যেমন একজন শিক্ষক তার ছাত্রের ভুল ধরিয়ে দেন যাতে সে ভবিষ্যতে ভালো করতে পারে। আর অন্যদিকে আছে ক্যাস্টিগেট, মানে কঠোর সমালোচনা, যেমনটা সাংবাদিকরা করেন, রিপোর্টের মাধ্যমে দোষীদের প্রকাশ্যে জবাবদিহি করতে বাধ্য করা। তো শাস্তিও হলো, সংশোধনও হলো। এরপর আমরা আসছি এই প্রক্রিয়ার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে, ক্ষতিপূরণ। এই পুরো প্রক্রিয়ার শেষ পদক্ষেপটা হলো ক্ষতিগ্রস্তদের ইন্ডেমনিফাই করা। এর মানে হলো যাদের যা ক্ষতি হয়েছে তাদের সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়া বা তার জন্য উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। আর এখানেই আমরা একটা খুব বড় প্রশ্নের মুখোমুখি হই। এই যে বস্তুগত ক্ষতিপূরণ, এটা কি সত্যিই সমাজের ভাঙা সম্পর্কগুলোকে জোড়া লাগাতে পারে? বিভাজনের কারণে যে মানসিক ক্ষত তৈরি হয়, তা কি কেবল অর্থ দিয়ে সারিয়ে তোলা সম্ভব? এটা কিন্তু ভাবনার বিষয়।